বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगी। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूं कि जो विषय मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो मैं प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगी। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত, সেই ছবি আপনারা দেখলেন। কিন্তু যতগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেই রাজ্যগুলির মধ্যে থেকে দিল্লিতে, অর্থাৎ যেখানে রাজধানী, অর্থাৎ নরেন্দ্র মোদী গত 3 বার তখ্তে বসেছেন, কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু গত 2 বার তিনি তার স্বপ্ন সফল হয়নি, দিল্লির ক্ষমতায় তিনি আসতে পারেননি। কিন্তু এইবারে দিল্লির ক্ষমতায় এলো বিজেপি, বিপুল ভোটে জয়, 47টা আসন নিয়ে তারা এসেছেন। গত 8 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার আপকে হারিয়ে দিল্লির ক্ষমতা দখল করেছে। সেখানে এক ঢুলে অনেকগুলো পাখি মারল কি বিজেপি নেতৃত্ব। কারণ দেখা যাচ্ছে যে বিজেপি যতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদের কোথাও কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী নেই। পশ্চিমবঙ্গে রয়েছে মহিলা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য জায়গায় কিন্তু আর কোথাও মুখ্যমন্ত্রী নেই। তাহলে এই মহিলা মুখ্যমন্ত্রীকে দিল্লির ক্ষমতায় বসিয়ে নরেন্দ্র মোদী, তার দলবল এবং স্বয়ংসেবক সংঘ এই পশ্চিমবঙ্গের জন্য কি অন্য কোনো বার্তা দিচ্ছে? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত 8 তারিখ দিল্লির যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে, তারপর 12 দিন পরে শপথ নিলেন রেখা গুপ্ত। রেখা গুপ্ত তিনি মহিলা সংঘ ঘনিষ্ঠ এবং বানিয়া সম্প্রদায়ের প্রতিনিধি। এবং আমরা যদি দেখি যে তার আগে বিদায়ী যিনি মুখ্যমন্ত্রী আপের, যদিও বিদায়ী যদি বলা যায় তাহলে অতিশীকেই বলা হতে পারে, অতিশী মার্লেনাকে। কারণ যখন অরবিন্দ কেজরিওয়াল, তিনিও কিন্তু বানিয়া সম্প্রদায়ের ছিলেন। কোর্টের নির্দেশে তিনি যখন কোনো ফাইল সই করতে পারবেন না, সেই জন্য অতিশীকে মুখ্যমন্ত্রী করতে হয়েছে। সে বানিয়া সম্প্রদায় থেকেই কিন্তু বিজেপি প্রথমত বেছে নিল আরেকজন মুখ্যমন্ত্রীকে। অর্থাৎ এই যে বানিয়া সম্প্রদায়ের ভোট কে পাখিচ্ছোপ করেছিল বিজেপি, ভোট প্রচারে সেই পরিচয় তুলে ভোট ব্যাংক ভাঙতে চেয়েছিল, কেজরিওয়ালের যে ভোট ব্যাংকটা সেটা ভাঙতে চেয়েছিল। এবং আরেকটি বিষয় যেটা বানিয়া, অর্থাৎ আমরা যেটা বলি বানিয়া অর্থাৎ বাণিজ্য যারা করে, অর্থাৎ ব্যবসায়ী পরিবার। এই ব্যবসায়ী পরিবার এবং দিল্লিতে এই যে বণিক সমাজ, যারা ব্যবসায়ী বণিক সমাজ, যারা বানিয়া সম্প্রদায়, তারা কিন্তু চিরকালই বিজেপিরই সাপোর্টার এবং বিজেপির শক্ত ঘাঁটি। এবং তার জন্য কিন্তু প্রধান কারণ হচ্ছে সেই জন্যই বানিয়া সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী করা হলো। 2 নম্বর হচ্ছে যে 50 বছরের রেখার বাড়ি হলো হরিয়ানা জিন্দে, যে হরিয়ানাতে বিজেপিকে
ফের ক্ষমতায় বসিয়েছে। বহু নেগেটিভ প্রচার থাকা সত্ত্বেও কেউ মানে সংবাদ মাধ্যমের কেউ আশাই করেনি যে বিজেপি সেখানে ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু হরিয়ানাতে বিজেপিরও ব্যাপক জয়লাভ হয়েছে। ফলে হরিয়ানায় যে তার ভূমি পুত্রী বলা যায় আর কি, সেই রেখাকে আরেকটি চাল, অর্থাৎ মুখ্যমন্ত্রী করে বিজেপি কিন্তু আরেকটি চাল দিল বলেই মনে হচ্ছে। এবং রেখার যদি ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় তাহলে দেখা যাবে যে 1996 সালে এবিভিপির হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি সভাপতি হয়েছিলেন। যদিও রেখা আহ, হরিয়ানার মেয়ে হলেও কাজ কর্মসূত্রে, তার বাবার কর্মসূত্রে দিল্লি থেকেই তার বড় হওয়া, দিল্লিতেই পড়াশোনা, দিল্লিতেই তার বড় হয়ে ওঠা, এবং আইনে তিনি স্নাতক। 1996 সালে এবিভিপির হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি হন এবং তারপর 2007 সালে প্রথমবার উত্তম প্রীতমপুরা থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি, আর দক্ষিণ দিল্লি পুরসভার মেয়রও হন। তো 2015 থেকে 2015 এবং 2020 পরপর যে দুটো নির্বাচন হয়েছিল দিল্লির বিধানসভা নির্বাচন, যে দুটিতে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি ক্ষমতায় এসেছিল, সেই দুবারই কিন্তু 2015 এবং 2020 সালে শালিমার বাগ থেকে ভোটে লড়ে আহ, হারেন আপের বন্দনা সিং এর কাছে তিনি পরাজিত হন। কিন্তু এইবারে ওই একই কেন্দ্রে, অর্থাৎ মাটি কামড়ে তিনি পড়েছিলেন, যে পরপর তিনটি নির্বাচনেই ওই একই কেন্দ্র থেকে কিন্তু রেখা গুপ্ত তিনি দাঁড়িয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখানে তিনি জয়লাভও করেছেন। এইবারে জয়লাভ করেছেন, অর্থাৎ দুবার হারার পরেও তিনি কিন্তু দমে যাননি তৃতীয়বারে। সেই জন্য একদিকে হচ্ছে তার এই যে দক্ষিণ দিল্লির মেয়র হওয়া, দ্বিতীয়ত এতবার নির্বাচিত হয়েছেন তিনি, হ্যাঁ, জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন, সেই সঙ্গে বানিয়া সম্প্রদায়, এই পুরো বিষয়টি কিন্তু রেখা গুপ্তর কে প্রধান মুখ্যমন্ত্রী তখ্তে বসাতে বেশ কাজে লেগেছে। সেটা যেমন একদিকে, তেমন আরেকটি বিষয় যেটা হচ্ছে বিজেপি এখন যতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে কোথাও কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী নেই। এবং সেক্ষেত্রে দেখা যায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যারা সাংসদ আছেন তারা কিন্তু দিল্লিতে একটাই কথা বলেন, রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মহিলা মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে মহিলাদের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন সারা ভারতবর্ষের কোথাও হয়নি। এবং সমস্ত দল আমরা যেগুলো দেখেছি, পরপর যে নির্বাচনগুলো আমরা দেখলাম, পশ্চিমবঙ্গে 2021 নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার ক্ষমতায় এসেছেন, তারপরে যেটা দেখা যাচ্ছে যে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে সব জায়গায় ক্ষেত্রে, এবং এই মহিলা ভোটকে কিন্তু সকলে এবার পাকিচ্চক করছে। সেটা যদি দেখা যায় 2020 সালে অরবিন্দ কেজরিওয়াল তিনিও কিন্তু এই মহিলা ভোটটাকে এনক্যাশ করার চেষ্টা করেছেন, মহিলাদের জন্য নানা প্রকল্প দিয়েছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে লক্ষ্মীর ভান্ডার করেছেন। তেমনি আবার যদি দেখা যায় যে হরিয়ানা, তারপর মহারাষ্ট্র, এইখানেও কিন্তু এই বিজেপি কিন্তু বারবার, অর্থাৎ দান খয়রাতি থেকে তারা নিজেদেরকে সবসময় সরিয়ে রাখতে চেয়েছিল। তারা চেয়েছিল উন্নয়নের জোয়ার বইয়ে দিয়ে কর্মসংস্থান করে মানুষের কাছে পৌঁছানো। কিন্তু এই সরাসরি টাকা দিয়ে, সরাসরি ডোল দিয়ে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের যেভাবে তিনি ভোট, মহিলাদের ভোটটা তিনি পাখির করেছেন, তেমনি সব দল কিন্তু এখন তাই করছে। অবশেষে দেখা গেল হরিয়ানার ক্ষেত্রেও তাই, মহারাষ্ট্রের ক্ষেত্রেও করেন, এবং শেষ যদি আমরা দেখি দিল্লি বিধানসভা নির্বাচনেও কিন্তু ওই মহিলাদের জন্য যে প্রকল্প, অর্থাৎ এখানে যেমন লক্ষ্মীর ভান্ডার, সেখানেও মহিলাদের যেমন অরবিন্দ কেজরিওয়াল বলেছিল তারা 2100 টাকা দেবে, বিজেপি বলেছে 2500 টাকা দেবে, এই যে পুরো জিনিসটা, এবং কংগ্রেসও বলেছিল। তো এই যে পুরো মহিলা সংক্রান্ত বিষয়, এই মহিলা সংক্রান্ত বিষয়টাই কিন্তু পাখির চোখ হয়েছিল। তাই বিজেপি আর দেরি করেনি, এই সুযোগেই একেবারে দিল্লির ক্ষমতা পাওয়ার পরপরই তারা কিন্তু এই রেখা গুপ্তকেই বেছে নেয় এবং এই প্রথম বিজেপি শাসিত কোনো রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হলেন। অর্থাৎ একদিকে হচ্ছে যে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচারটা তৃণমূলের তরফে করা হতো, এবার কিন্তু সেই প্রচারটা অনেকটা ভোতা হয়ে যাবে। হ্যাঁ, যে তারা যেটা বলতো যে মহিলাদের জন্য কিছু করেনি বা মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের জন্য করছেন, এটা কিন্তু 1 নম্বর। 2 নম্বর যদি দেখা যায় এবারে এই যে মহিলাদের জন্য, তাহলে কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো একটা বার্তা দেওয়া হলো? কারণ
এবার যদি আসি আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোর ক্ষেত্রে, এই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলো এক। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো রাজ্যেই কিন্তু এখনো পর্যন্ত বিজেপির যারা রাজ্য সভাপতি আছেন তারা কেউ কিন্তু মহিলা নন। এক্ষেত্রে তাহলে কি একটা কোথাও ইঙ্গিত দেওয়া হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, তার সাবস্টিটিউট হিসেবে অনেকেই চাইছিলেন যে একটা মহিলা মুখের প্রয়োজন, এবং সেটা সংঘ তরফে অর্থাৎ আরএসএস এর তরফেও কিন্তু এরকম একটা তথ্য ভাসানো হয়েছিল। এবং বিজেপির অনেকেই মনে করে যে মহিলার পরিবর্তে মহিলা মুখ যদি আনা যায় সেক্ষেত্রে কি করা যায়। তো এই দিল্লির যিনি মুখ্যমন্ত্রী হলেন সদ্য রেখা গুপ্ত, তাকে মুখ্যমন্ত্রী করার পরে এটা কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো বার্তা দেওয়া হলো যে আগামী রাজ্য সভাপতি নির্বাচনে এখানেও মহিলা মুখেরই প্রাধান্য থাকবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আহ যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি এটা কোনো একটা ইঙ্গিত এলো, এবং এটা কিন্তু সত্যি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বড় ইঙ্গিত। একদিকে হচ্ছে এই যে বারবার ছিল যে মহিলাদের জন্য সংরক্ষিত যে আসন প্রায় 33%, সেটা কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী, কারণ এই রাজ্যের কিন্তু যারা সাংসদ রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মহিলাই রয়েছেন। অর্থাৎ মহিলাদের জন্য যে সংরক্ষণ ব্যবস্থা এর আগে যেটা বলা হচ্ছিল সেটা তৃণমূল কংগ্রেসই করেছে, তেমনি এবারেও ঠিক একই ধারায়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছিলেন এতদিন, সেই রাজনীতির ধারাতেই কি বিজেপি চলতে চাইছে? নজর এখন সেদিকে যে আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি নির্বাচিত হবেন। শোনা যাচ্ছে যে কোনো মহিলা মুখকে সেখানে করা যাবে, কে হবে সেটা কথা নয়, কিন্তু মহিলা মুখের একটা প্রাধান্য দেখা গেছে। তাহলে সেই মহিলা মুখটি কে? তাহলে কি এবার রাজ্য সভাপতি আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাবো মহিলা মুখকে? দিল্লির মুখ্যমন্ত্রীর পরে পশ্চিমবঙ্গেও কি তাহলে বিজেপির রাজ্য সভাপতি পদে মহিলা মুখের আহ প্রাধান্য দেওয়া হবে? নজর এখন সেদিকেই। আপাতত আমাদের আলোচনা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। নমস্কার।